গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব মনোজ বসুর লেখা একটি ভৌতিক গল্প, ছায়াময়ী। জন্ম থেকেই শহরে বসবাস। কল টিপলে আলো, কল ঘোরালে জল। চাকরি নিয়ে সেই আমাকে বিরাটগড় যেতেই হলো। নাম শুনে ভেবেছিলাম বিরাট বিপুল কোনো জায়গা। ছিল বটে তাই, নীলকুঠির আমলে। ভাঙা চুড়ো দালান কোঠা, তার বট অশ্বত্থ হরেক রকম ঝোপ জঙ্গল। সাপ আর বুনোসর মজা আসতে পাকা দালানে বসবাস করে। শীতকালে নাকি বড় মেয়েরাও বেড়াতে আসেন। এহেন স্থানে এসে দুদিনে পালায় পালায় ডাক ছাড়ছি। ইচ্ছে করে চাকরির পায়ে দণ্ডবোধ হয়ে শহরে ছেলে শহরে গিয়ে যথারীতি রাজা উজির নিধন কর্মে লেগে যাই। কিন্তু মুরব্বীরা নিষেধ করেন। খুঁটোর জোর নেই, কাকে ধরলে কি হয়, এই তত্ত্বে একেবারে আনাড়ি। তা সত্ত্বেও পরীক্ষায় বসলাম এবং কি আশ্চর্য, টায়ে টোয়ে পাশও হয়ে গেলাম। বাপ ঠাকুরদার পুণ্যবল না থাকলে এমন অঘটন ঘটে না। আরও বছর দেড়েক কেটে গেল। হঠাৎ সরকারি চিঠি, আমাকে সাব রেজিস্ট্রার করা হয়েছে বিরাটগড়ে। এ চাকরির নিয়ম, আজ এখানে কাল ওখানে, তামাম ঘাটের জল খাইয়ে নিয়ে বেড়ায়। মুরব্বীরা তাই ভরসা দিলেন, থাকো না বাপু চেপে চুপে, উপরে যাওয়া আসা করো, তড়িঘড়ি যাতে বদলি হতে পারো ভালো জায়গায়। ভালো অর্থে তারা ভাবেন, যে জায়গার 2-4 পয়সা উপরি আছে। আমি ভাবি, আছে যেখানে আড্ডা দেবার জুত। আছি তাই হরিশ নামে তুখোর একটি লোক পেয়েছি। সাবান কেচে রান্না সেরে জুতোয় বুরুশ ঘষে বাসন মেজে তারপর ধাঁ করে উর্দি চাপরাশ পরে নিয়ে গোফ চুমড়ে হরিশ আমার অফিসের চাপরাশি হয়ে যায়। বেলা 10টায় চাপরাশি সহ হাকিম গিয়ে এজলাসে ওঠেন। এই পাড়াগায়ে সাব রেজিস্ট্রারকে বলে হাকিম। সকলে হুজুর হুজুর করে, শুনতে খাসা লাগে। 4টে অবধি তালে গলে কেটে যায় এমনি। সন্ধ্যার পর থানায় ডাক পড়ে প্রায়। হেরিকেন ও লাঠি বন্দুক নিয়ে কনস্টেবল চলে আসে। ছোট দারোগার তাসের নেশা। কাজকর্মে বাইরে গেলেন তো আলাদা কথা, থানায় উপস্থিত থাকলে তাসে ওরা বসবেনি। অঞ্চলটার অধিপতি হলেন ওরা, যার তার সঙ্গে মিশতে পারেন না। তাস খেলায় 4 জন চাই। তা ছোটবাবু ছাড়াও আছেন বড় দারোগাবাবু, সরকারি ডাক্তার আর 10 আনির নায়েব দয়াল হরি সেন। একজনকেও গড় হাজির থাকলে আমার খোঁজ পড়ে যায়। ছাড়ার নেই কোনো রকমে। খুনি আসামিকে গ্রেপ্তার করে হিড়হিড় করে থানায় নিয়ে যায়, প্রায় সেই গতিক। আমার ভালো লাগে না। নিরিবিলি একটু লেখাপড়া করতে চাই। চুপি চুপি বলি, বয়সটা খারাপ এবং চতুর্দিকে গাংখালো সবুজ গাছপালা থাকায় কিঞ্চিত পদ্য লেখার বাতিকে পেয়েছিল ওই সময়টা। রেজিস্ট্রি অফিস পাকা দালানে, তারই কাছাকাছি খান 2 দোচালা ঘোড়ো ঘর নিয়ে বাসা আমার। রাত ঝিমঝিম করে, তক্ষক ডাকে ঘরের দাওয়ায়, আর ফেউ ডাকে জঙ্গলে। তার মানে বড় মিয়া বা ওই জাতীয় বড়দেরকেও দর্শন দিয়েছেন। বাদুরের ঝাঁক দেবদারু বনে পাকা ফল খাচ্ছে, গাছের ওপর ঝাঁপিয়ে পড়ছে। সেই শব্দেও গা শিরশির করে। পদ প্রতিষ্ঠার গর্বে মানুষে মানুষে তফাত হয়ে থাকা একান্ত অনুচিত, এই মহাতত্ত্ব মনে পড়ে যায় তখন। হরিশকে ভেতরে ডেকে নিই। হাকিম ও চাপরাশির পাশাপাশি শয্যা। 10 ধর্মে দেখে না এই যা, দেখতে পেলে ধন্য ধন্য করত। শ্রাবণ মাসের মাঝামাঝি এক রাত্রে ঘুম ভেঙে উঠে হরিশ বলছে, উঠে পড়ুন হুজুর, বেড়ার ওধারে জলের তোড় শোনা যাচ্ছে। ধর্মরিয়ে উঠে দরজা খুলে দাওয়ায় বেরিয়ে এলাম। তাই বটে, উঠানে জল বয়ে চলেছে। বৃষ্টি চলছে 2 দিন ধরে, তাই বলে এত জল। এদিক ওদিক তাকাই, সীমাহীন জল। মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্নায় অদূরের অফিস বাড়িটা দ্বীপের মতো দেখাচ্ছে। দাওয়ায় বসে বসে রাতটুকু কাটিয়ে দিলাম। ভারী এক আফসোস করল হরিশ চুকচুক করে। ইস, একেবারে ছাদতলায় গো, বড় কাতলা। কুঠির পুকুর ভেসে সব মাছ বেরিয়ে পড়েছে।
খেপলা জাল থাকলে এক্ষুনি এটাকে কায়দা করে ফেলতাম। বান ডেকেছে। লটবহর কাঁধে নিয়ে এক হাঁটু জল ভেঙে অফিসের দালানে এসে উঠলাম। এসেছিলাম ভাগ্যিস। বানের তোড়ে সন্ধ্যা নাগাদ আমার সেই কাঁচা বাসা ভেঙে পড়ল। চাল, খুঁটি, বেড়া এদিক সেদিক ভেসে চলল। ওখানে থাকলে আমাকেও ভাসতে হতো। দিন তিনেক পরে জল সরে ফের ডাঙা দেখা দিল। তখন ঘরের সমস্যা। সরকারি অফিসে চিরকাল বসবাস চলে না। ঘোড়ো ঘরে আবার গিয়ে উঠতে আমার ঘোরতর আপত্তি। তাসের আড্ডার বন্ধুবর্গ চিন্তিত হয়েছেন, কিন্তু ভেবে কোন সুরাহা হবে? পাকা কোঠায় এ জায়গায় কে বানিয়ে রেখেছে আমার জন্য? 10 আনির নায়েব দয়াল হরি একটা খোঁজ দিলেন। কুঠিবাড়ি যেতে চান তো বলুন, নীলকরদের বাড়ি ভেঙে চুরে পড়েছিল। 10 আনির সেজকর্তা সেই বাড়ি আগাগোড়া মেরামত করে দরজা জানালা পাল্টে ভদ্রলোকের বাসযোগ্য করলেন। ইচ্ছে ছিল মাঝে মাঝে মহলে এসে ওখানে থাকবেন, কিন্তু প্রথমবারেই কদিন থেকে চোচা দৌড় মারলেন, আর এ মুখ হননি। তারপর ভূতের বাড়ি, প্রভুরা কিলবিল করছেন কুঠিবাড়ির রন্ধি সন্ধিতে। গল্প শুনে সরকারি ডাক্তার হেসে খুন। ভূত না ঘোড়ার ডিম মশাই, ডাক্তার হিসেবে আমার জানতে কিছু বাকি থাকে না। সেজকর্তা বেএখতিয়ার হয়ে থাকতেন। সে চোখে গরু মানুষ পেতনি ভূতের তফাৎ বোধ থাকে না। আপনিও যেমন। দয়ালহরি আমার দিকে চেয়ে বলেন, তা সাহস থাকে তো বলুন। চাবি আমার কাছে, এক্ষুনি তালা খুলে দিচ্ছি। রঙিন মেঝে, ডিস্টেম্পার করা দেয়াল, সেজকর্তা শখের আসবাবপত্রের যতদিন ইচ্ছে ভোগ দখল করুন গিয়ে। কাছে আমার বাসা। বাড়ি দেখে মেয়েদের গা ছমছম করে। মানুষের আনাগোনা পেলে তারা স্বস্তি পাবে। বড় দারোগাও অভয় দেন, ঠিক আছে মশাই, ওইখানে উঠুন। লেখাপড়া শিখে কুসংস্কার থাকবে কেন? সারা রাত্রির বরঞ্চ কনস্টেবল মোতায়েন করে দেব ওখানে। বন্ধু লোক আপনি, সরকারি লোকও বটেন। উঠলাম তো কুঠি বাড়ি। গোড়াতে হরিশ জবাব দিল, কাজকর্ম সবই সে করবে, কিন্তু রাতে থাকবে না। সন্ধ্যাবেলা রান্নাবান্না সেরে চলে যাবে। যা গতিক, চাপাচাপি করতে গেলে চাপরাশে চাকরিটা ছেড়ে দেবে হয়তো। যাকগে, বই গেছে। দারোগাবাবু কথা রেখেছেন। রাত্রিবেলা এক ঘুমের পরেও জানলা দিয়ে দেখেছি বসে আছে লোকটা বারান্দার উপর। মাস চারেক কেটে গেল, আরামেই আছি। সেজকর্তা কি দেখেছিলেন জানি না। যারাই হন, বাসা উঠিয়ে সরে পড়েছেন। দয়ালহরি খুব দৃষ্টি সুখ দেন। ইদানিং কুঠিবাড়ির সামনে দিয়ে তার যাতায়াত। আমায় দেখলে বারান্দায় উঠে আপ্যায়ন করেন। আছেন ভালো? বেশ বেশ। স্ত্রীর নাম করে হরিশকে বলেন, বড় বউ কি জন্য ডাকছে একবার তোকে, শিগগির শুনে আয়। তার মানে রান্না করা 2-1 তরকারি কিংবা পিঠা পায়েস হর রোজ এই চলে। বিদেশি মানুষ, একলা পড়ে থাকি, আর হরিশের যা রান্নার তরিবত, খিদের জ্বালায় সেই বস্তু গলাধকরণ করি। অভ্যেস না থাকলে কখনো আপনারা তা পেটে রাখতে পারবেন না, নোংরা কাণ্ড করে বসবেন। কুঠিবাড়ি আর দয়ালহরির বাসার মাঝে একখানা শুধু আউশ ক্ষেত। বারান্দায় দাঁড়িয়ে ওদের সব দেখা যায়। আচ্ছা হরিশ, একটা মেয়ে দেখতে পাচ্ছি কদিন। অফিসে হরিশ চাপরাশি, কিন্তু অনেকদিন পাশাপাশি রাত কাটানোর দরুন বাড়িতে সময় বিশেষে সে সখায় স্থানীয়। ওই যে ঢ্যাঙা এক হাড়গিলে ঘুরছে যেন। হাড়গিলে কোথায় হুজুর? শহুরে মেয়ে, অতি শ্রীমন্ত। গায়ের তাবৎ খবর হরিশের নখদর্পণে। বলে, নায়েবের ভাগ্নি হন উনি। মা নেই, বাপের দ্বিতীয় পক্ষ। নানান গণ্ডগোলে মামার বাড়ি এসে উঠেছে। ফিকফিক করে হেসে বলে, চালচলনেও অবিকল হুজুরের সঙ্গে মিলে যায়। পুকুরে নামবে না কিছুতে, ডুবে যাবার ভয়। তোলা জলে চান করে, কে জল তুলে দেবে তা দেখুন গে। সারা বেলা নিজেই কলস ভরে। ওই এক পরিচয়ে মেয়েটাকে আপন মনে হলো। গ্রামের মধ্যে দুজন আমরা স্বতন্ত্র নরনারী। ঘাটে গিয়ে পা ডুবিয়ে নাইতে পারি না। অদৃষ্টবশে জঙ্গুলে গ্রামে নির্বাসনে এসেছি, কিন্তু শহরের অভ্যেস নিয়ে এসেছি সঙ্গে করে। এখানকার একঘেয়ে জীবনে অতিষ্ঠ হয়ে আমি যেমন নিঃশ্বাস ছাড়ি, ওই মেয়েটাও ছাড়ে তেমনি নিশ্চয়ই।
অথচ দেখিনি তাকে, আউশ ক্ষেতের ওপারের একটু ছায়ামূর্তি ছাড়া। 10টায় অফিস চলে যাই। এক রবিবারে জল ভরা ব্যাপারটা চোখে দেখলাম। কত মেয়ে বউ তো কুঠির পুকুরে জল নিয়ে যাচ্ছে, কিন্তু এত দূর থেকে এক নজরে মালুম হলো ওই মেয়ে আলাদা। কলসি কাকে ধরবার কায়দাও জানে না। অর্ধেক জল ছলকে পড়ে শাড়ি ভিজিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছে সাব রেজিস্ট্রার হাকিম কুঠিবাড়ির বারান্দায় দাঁড়িয়ে নজর হানছে। অন্য মেয়ে বউ যেমন করে, কেউ আধাত ঘোমটা তুলে দেয়, কেউ মুখ ঘুরিয়ে চলতে চলতে হোঁচট খায়, কোনো লজ্জাবতী মাঠ পগার পেরিয়ে সজারুর মতো চোচা দৌড় মারে। সজারু বললাম এই জন্য যে পায়ের তোরা ঝুনঝুন আওয়াজ তোলে দৌড়ানোর সময়। আর এ মেয়ে সোজা একবার আমার দিকে তাকিয়ে যেমন যাচ্ছিল ধীরে ধীরে তেমনি চলে গেল। অঘ্রাণে খানা ডোবায় পাট পচানো জল কৃষ্ণবর্ণ হয়েছে। যথারীতি কুইনাইন সেবন সত্ত্বেও হাড় কাঁপিয়ে জ্বর এলো। বিছানা ছেড়ে উঠবার তাগত নেই। রেজিস্ট্রি অফিসের কাজ একরকম বন্ধ। চাপরাশি হরিশকে তবু গিয়ে হাজিরা দিতে হয়। দুপুরবেলাটা নিঃসঙ্গ লাগে। মা সেই কবে মারা গেছেন তার কথা মনে আসে। শহরের বন্ধুবান্ধবদের কথা ভাবি, আর ভাবি দয়াল হরির ভাগ্নিটাকে। জ্বর কম থাকলে মাঝে মাঝে জানলায় বসি, যদি সে কুঠির পুকুরে জল নিতে যায়, কিংবা দয়াল হরির স্ত্রী বার্লি রেঁধে পাঠিয়ে দেন তার হাত দিয়ে। বার্লি নিয়ে নয়, শুধু হাতে সে এলো। মাথা কামড়াচ্ছিল। 2 আঙ্গুলে রগ টিপে ধরে ছটফট করছিলাম। হঠাৎ দেখি শিয়রের পাশে কখন এসে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মোমের মতো ফর্সা চেহারা। আপনার আমার ঘরে এমনটা কদাচিৎ দেখা যায়। তাকিয়ে পড়তে জিজ্ঞাসা করল, বড্ড কষ্ট হচ্ছে? না না, বেশ আছি তো। মিথ্যেও নয় জবাবটা। বলুন দেখি, কষ্ট থাকে অমন মেয়ে ওইভাবে সমবেদনা জানানোর পর? এতক্ষণের আর্তনাদ চক্ষের পলকে গানের মতো সুরেলা হয়ে উঠেছে। দাঁড়িয়ে কেন, বসুন না। চেয়ার দেখিয়ে দিলাম, কিন্তু না বসে চকিতে বেরিয়ে চলে যায়। আজকে যাচ্ছি আমি, আবার আসব কেমন? দেখলাম হরিশ এসে পড়েছে, তাই পালালো। কখন কি লাগে না লাগে, অফিস থেকে হরিশ সকাল সকাল এসেছে সেজন্য। মনিবের জন্য উদ্বেগটা কিছু কম হতো যদি হতভাগার। মাসখানেক ভোগান্তির পর জ্বরটা গেল দুপুরের দিকে। মেয়েটা রোজই আসে, কথাবার্তা বেশি নয়, মধুর দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। এই গ্রাম অঞ্চলে সাধু ফকিররা ঝাড়ফুঁক দিয়ে ব্যাধি সারান। সরকারি ডাক্তার যতই দেমাক করুন, আমি জানি 2 চোখের দৃষ্টি বুলিয়ে বুলিয়ে মেয়েটাই আমার জ্বর সারিয়ে দিয়েছে। জ্বর বন্ধ হবার পরে আর দেখা পাইনি। তখনও ঠান্ডা লাগানো বারণ। সন্ধ্যার পর দরজা জানালা ভেজিয়ে ঘরে থাকতে হয়। এককালে গানের চর্চা করতাম, গলার সুরের বিস্তর তারিফ পেয়েছি। দয়ালহরির বাড়ি থেকেই এক হারমোনিয়াম জুটিয়ে সঙ্গীত সাধনায় লেগে গেলাম আবার। ডাক্তারের সব উপদেশ মেনে চলা যায় না। শেষটা দুয়ার জানলাও খুলে দিয়েছি। কিন্তু গানে বনের পশু হয়তো বশ হয়, শহুরে মানুষ নৈব নব চ। মরিয়া হয়ে এক চিঠি লিখলাম, সংক্ষিপ্ত সোজা কয়েকটা কথা। গান গেয়ে গেয়ে গলার নলি ছিঁড়ে গেল, তবু একবার দেখা পাইনি। অসুখের সময় রোজ আসতে। অসুখই তো ভালো ছিল আমার পক্ষে। রোজ আমি দরজা খুলে ঠান্ডা হাওয়া লাগাই, ভাগ্যবশে অসুখ যদি করে আবার। হরিশ কি মনে করবে, তাকে দিয়ে হয় না। পথের এক রাখাল ছোঁড়াকে ডেকে নগদ 5 পয়সা কবুল করলাম। নায়েব সাহেবের খেতে যে একজন বেগুন তুলছে, ওকে দেয়ায় তো কাগজখানা। কি বলে সেটা শুনে আসিস। ছোড়া এসে বলে, গোমরু সাপের মতো ফোঁস করে উঠল হুজুর। কোনোদিনও কোনোখানে আসেনি নাকি? মিছে কথা লিখেছেন নাকি আপনি? কাটা শুধু বেগুন ছুঁড়ে মারতে গেল। ভয় ভয় আমি পালিয়ে এসেছি। আরও 5 পয়সা বকশিস দিয়ে তাকে বিদায় করলাম, গোখরা সাপের মুখ থেকে বেঁচে এসেছে বলে। আর শুনি তুমি মিথ্যে কথা? বেশ, তাই মেনে নিলাম। আমারই চোখের ভুল, দিনের পর দিন চোখ ভুল দেখেছে। তোমার মুখে হেন বাক্য, কেউ নেই তবে আমার বিশ্বভুবনে, সেই ভালো, আমার কেউ নেই। একটু আধটু অফিসে যাচ্ছি এখন, সকাল বিকাল ফিরে আসি।
এসে দেখি ঘরের মেঝের উপর আটা খাম, জানলা দিয়ে ফেলে দিয়ে গেছে। লিখেছে, রাগের বশে ছোড়াটাকে যা বলেছি পুরোপুরি ঠিক নয়। 105 জ্বর শুনে গিয়েছিলাম একদিন, বাইরে থেকে উকি দিয়ে আসি। রোজ যেতাম, একথা বলা হলো কেন তবে? এই ছোট ব্যাপার নিয়ে চিঠি লেখাও অত্যন্ত বাড়াবাড়ি আপনার পক্ষে। নাম লিখেছে লাবণ্য, নাম পেয়ে গেলাম, এ বা কম কিসে? আমি চুপচাপ। স্রেফ বেনে বনে গিয়ে বেগুন নিক্ষেপ হচ্ছিল, তবু অন্তত একটা দিনের নিশানা পাওয়া গেল। একটা দিন ছাড়া বাকি সমস্ত মায়া। আবার চিঠি কদিন পরে, না হয় গিয়েছে 4-5 দিন। বিদেশি মানুষ রোগে আইটাই করছেন, কানে শুনে সবাই দেখতে যায়। ঘরের ভিতরে যায়নি তো? মামা মামির কানে এই সমস্ত না ওঠে, দোহাই আপনার। চিঠি পড়ছি, চোখ তুলে দেখি লেখিকায় অদূরে ভ্রু কুচকে তাকিয়ে আছে, হাসছে মুচকি মুচকি। জিজ্ঞাসা করলাম, এত খেলানো হচ্ছে কেন? মজা করি। সাহস পেয়ে বলি, এখন মোটেই আসছেন না, একা একা বড্ড কষ্ট হয় আমার। এত কঠিন আপনি ভাবতে পারিনি। খিলখিল করে হাসে। আপনি আপনি করছেন, মনে হচ্ছে কত দূরের লোক যেন আমি। অপরূপা ইতিমধ্যে এতখানি অন্তরঙ্গ হয়ে গেছে, হাতের মুঠে স্বর্গ পেয়ে গেলাম। বেশ, তুমি বললে যদি আপদ চোখে তো তাই। দিন কতক তারপরে ভারী মজা চলল। নিরিবিলি থাকলে সে চলে আসে। নানান ছল ছুতোয় আমিও হরিশকে বাইরে রাখি। এমন হলো সন্ধ্যার পর ঘরে একটু প্যাঁপো আওয়াজ উঠেছে। দেখেছি গো, দেখতে পেয়েছি। আমার চোখে লুকিয়ে থাকবে এত ক্ষমতা নেই তোমার লাবণ্য। এসো, খাটের উপর ভালো হয়ে বসে গান শোনো। দরজা ঠেলে ঘরে ঢুকল আলাদা একজন কালো রঙের ধুরি, একখানি চাপা রঙের মেয়ে। আর ঝকমকে সেই লাবণ্য সুরুত করে কোন ফাঁকে সরে পড়েছে। কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করি, কে আপনি? হকচকিয়ে গেল সে। কণ্ঠস্বর কাঁপছে, কথা আটকে আটকে যায়। কেউ নেই, কেউ নেই। গান হচ্ছে শুনে একটু এসে দাঁড়িয়েছিলাম, ডাকলেন তাই ভেতরে এসেছি। পথ ছাড়ুন, চলে যাচ্ছি। সন্ধ্যাটা মনোরম হয়ে উঠেছিল, মাটি করে দিল। আচ্ছন্নের মতো মেয়েটা চলে যাচ্ছে, তবু মায়া দয়া হয় না। যাচ্ছে তাই গালমন্দ করছি। চরবৃত্তি করতে এসেছিলেন, পরিচয় দিয়ে যেতে হবে। কে আপনি? কে পাঠিয়েছে আপনাকে? অদৃশ্য হয়ে গেল ঝুপসি ঝুপসি গাছপালার আড়ালে। রাত্রিবেলা পেছনে ছুটে গিয়ে ধরে এত সাহস নেই শহরে ছেলের। যাই হোক, আর দেরি করা ঠিক নয়। বদনাম রটে যেতে কতক্ষণ? নিশ্চয়ই কারো নজরে পড়ে গেছে, অন্তত পক্ষে যে মেয়েটা ওই পালিয়ে গেল। যা থাকে কপালে। দয়াল হরির কাছে পরদিন কথা পেরে ফেললাম। আপনার ভাগ্নের সঙ্গে যদি ইয়ে হয়, নিতান্ত অযোগ্য আমি, তবু যদি দয়া করে। আপনি, তুমি বাবা পায়ে ঠাঁই দেবে লাবণ্যকে, যার মা নেই, তার কিছুই নেই, অনেক কষ্ট পেয়েছে এই বয়সের মধ্যে। ও মেয়ের এত ভাগ্য। আনন্দে দয়াল হরি কেঁদে ফেললেন। কেল্লা ফতে। কদিন পরেই লাবণ্য তুমি একেবারে আমার। দুষ্টুমি ভরা চোখে চেয়ে সে বলে, মামি তো রেগে আগুন। কি করে জানলো তোকে, হতভাগা মেয়ে? যাতায়াত চলে বুঝি? প্রেম করে বেড়াস? এক ছুটে পালিয়ে এসেছি, ধরতে পারলে মামি দিত দেখিয়ে। কই, গানটান হবে না আজকে? সত্যি হাঁপাচ্ছে, আর ওই ভুবনমোহন হাসি। খেপে গেলাম, যেন ধরতে পারলে মামি কেন, আমিও দেই দেখিয়ে, এমনি করে খেলানোর জন্য। পালাচ্ছে, আমিও পেছন পেছন ছুটি। ভয়টয় গিয়ে আকস্মাৎ বিষম বীরপুরুষ হয়েছি। থমকে দাঁড়ালো সে হঠাৎ একবার, খিলখিল হাসি। ধরুন দেখি কত ক্ষমতা। সে আর পারতে হয় না, ধরুন ধরুন। একেবারে কাছে গিয়ে দুহাত বাড়িয়ে দিয়েছি। শুধু হাত ফিরে এলো, কারো গায়ে ঠেকল না তো। এতটুকু সরে গিয়ে দাঁড়িয়েছে। ভারী ফুর্তি আমার। বেকুব বানিয়ে দিয়ে জ্যোৎস্নার সঙ্গে হাস্যধ্বনি মিশে চারদিকে তরঙ্গিত হচ্ছে। পাকালো মাঝের মতন পেছনে পেছনে যাচ্ছে। তাই বা কোথায় এত ছুটছি, তবু একটুকু স্পর্শ পাইনি। আচ্ছা, এইবারে চু। পাড়াগাঁয়ের ছেলেরা কপাটি খেলা যেমন দম ধরে ছোটে, নিঃসীম স্তব্ধতার মধ্যে
ভ্রমরার একটানা গুঞ্জন, খালি পায়ে মাটির ঠেলায় ঠোক্কর লাগছে। তখন মালুম হলো আউশ খেতে চলে এসেছি। ধান কাটা শেষ করে নতুন চাষ দিয়ে গেছে। জ্যোৎস্নার ফিনিক ফুটছে চারদিকে। ক্ষেতের মাঝখানটায় দাঁড়িয়ে এসে ডাক দেয়, কই পারলেন না তো? ধরেছি, ধরলাম, এবারে বুঝি ফসকে গেল, সামান্য একটুখানির জন্য। আলেয়া এমনি করে ভুলিয়ে নিয়ে যায় পথিককে, নিয়ে গিয়ে রক্ত চষে। রক্তে আগুন ধরে গেছে। ঠান্ডা মাথায় ভালো মন্দ ভাবি কখন। এসে পড়েছি দয়াল হরির বাইরের উঠানে। আমি যেন হাকিম মানুষ, রাত্রিবেলা এই কাণ্ড করে বেড়াচ্ছি দেখতে পেলে লোকে ভাববে নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। তা সে যাই হোক, জিতেছি জিতেছি, হাত ধরে ফেলেছি অবশেষে। সুকোমল হাতখানা ধরে হাঁপাতে হাঁপাতে বলি, অসুখে কাবু হয়ে পড়েছি, কত কষ্ট আর আমায় দেবে লাবণ্য? চিঠি লিখে ডেকে পাঠিয়ে অপমান করে তাড়িয়ে দেন। বাড়ি এসে আবার মিষ্টি মিষ্টি বলি, কি ভাবেন আমায়? খেলার পুতুল নই, যা ইচ্ছে করা যায় না আমার নিয়ে। গর্জন করে উঠল সেই মেয়েটা, চর সন্দেহে যাকে গালিগালাজ করেছিলাম। আর যার পেছন ধরে এতদূর চলে এলাম, চোখের পলকে সে জ্যোৎস্নার সঙ্গে মিলেমিশে নিশ্চিহ্ন হয়ে গেল। দয়ালহরির ভাগ্নি লাবণ্য তবে তো এই। হাত ধরে লাবণ্যর মান ভাঙতে আর একজন এখানে এনে পৌঁছে দিয়ে গেল। হাত ছাড়িয়ে সে নেবেই, আমি আরও শক্ত করে ধরি। বিষম এক গোলমাল আছে এর ভেতরে, নিশ্চয়ই। মুখে বলো লাবণ্য, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। কি জানে লাবণ্য, আর কি বা বলবে? শহরের নিঃসঙ্গ মানুষটার কষ্ট শুনে চুপিসারে সে গিয়ে বাইরে দাঁড়াত। সেই আরও অবাক হয়ে গিয়েছে, মানুষটার পেছনে দুটো চোখ আছে নাকি? মুখ না ফিরেই আমার খবর কেমন করে টের পায়? চিঠিতে লিখে পাঠায় আবার সেই কথা। মামাকে দেখে লাবণ্য তাড়াতাড়ি সরে গেল। সমস্ত কথা শুনতে পেলাম না। যাকগে যাকগে, পরে অনেক সময় পাওয়া যাবে। উল্লেসিত চিৎকারে দয়ালহরি আহ্বান করলেন, এসেছ বাবাজি, এসো। থানার বড়বাবু আর ছোটবাবুকে বললাম তোমার কথা, সবাই ধন্য ধন্য করলেন। এমন দরাজ দিল কলিযুগে কেউ কানে শোনেনি। এরপর আর একটা দিন তাকে দেখেছিলাম। বিরাটগড় থেকে বদলি হয়েছি, পরের দিন চলে যাব। কুঠিবাড়িতে সেই আমাদের শেষ রাত্রি। আমি আর লাবণ্য ঘুমিয়ে ঘুমিয়েও যেন এক আমরা। ঘুম ভেঙে গেল হঠাৎ। জানলা দিয়ে পশ্চিম আকাশে চাঁদ দেখা যায়। জ্যোৎস্না তেরছা হয়ে এসে পড়েছে। চাঁপা ফুল ফুটেছে কোথায়, ফুলের গন্ধে ঘর আমোদ করছে। খাটের বাজু ধরে আমাদের দুজনের দিকে চেয়ে চেয়ে সে মুচকি মুচকি হাসছে। দেখা পেয়ে বড় আনন্দ হলো। এত সুখ তুমি এনে দিয়েছ, লাবণ্যকে তোমার জন্য পেলাম। যেখানেই থাকি সারা জীবন তোমায় মনে করব। হাসতে হাসতে সে বলে, বড় যে তুমি তুমি করছো, কত বয়স আমার জানো? অনেক ছোট নিশ্চয় আমার চেয়ে। অনেক বড়। কুঠিয়াল গ্র্যান্ট আমার বাবা নয়নতারাকে ধরে আনা নিয়ে হরিশ মুখুজ্জের কাগজে খুব হইচই পড়ে গিয়েছিল। সেই নয়নতারার গর্ভের মেয়ে আমি। কত বয়স তাহলে হিসেব করে দেখো। বললাম, মেয়েরা বয়স কমায়, তোমার রুচি উল্টো। কিন্তু আপনি বললে তুমি তো হেসে উঠেছিলে আরেকদিন। হেসেছিলাম বুঝি, তাই হবে। মন খারাপ লাগে এক এক সময়, ভালোবাসার কথা শুনতে লোভ হয়, স্বাদ হয় মানুষের ছোঁয়া পেতে। গভীর এক নিঃশ্বাস ফেলল, কণ্ঠ ছলছলিয়ে উঠে বলল, ধোঁয়ার কুণ্ডলী যে আমি, তোমাদের চোখে ধোঁয়াটা রঙিন লাগে ভাগ্যিস। তোমার লাবণ্যর বকলমে ফাঁকি দিয়ে অনেক ভালোবাসার কথা শুনে নিয়েছি। চলে গেল, হাসি ছাড়া কান্না দেখাবে না বুঝি। পাগলের মতন হাসতে হাসতে চলে গেল তাই। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মনোজ বসুর লেখা একটি ভৌতিক গল্প, ছায়াময়ী। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন।
এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন ও সুস্থ থাকুন, এই প্রার্থনা রইল।